রিতেশ এবং রাকার নতুন নতুন বিয়ে হয়েছে। রিতেশ শহরের সবথেকে বড় বিজনেসম্যান ছিলেন। তার ধনী হওয়া নিয়ে ছিল অনেক অহংকার। সে ছোট্ট ছোট্ট বিষয়ে অনেক দ্রুত রেগে যেত আর গরিবের প্রতি চোখ তুলেও তাকাতো না। কিন্তু এর উল্টো ছিল রাকা। বিয়ের পর রিতেশ আর রাকা জঙ্গলের ভিতর তৈরি একটি হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর রাত হতেই তারা দুজনেই ড্রাইভার রঘুকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। ঘন জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা ছিল। রঘু চুপচাপ বসে ধীর গতিতে গাড়ি চালাচ্ছিল। তখনই রাস্তায় একটি ধাবা দেখতে পেল। সাহেব, ওই দেখুন, কোনো ধাবা হবে সেটা। যদি আপনাদের খিদে পেয়ে থাকে তাহলে গাড়ি ধাবাতে থামাবো। আরে রঘু, তুমি জানো না আমার এসব গরিব ধাবাতে খাওয়ার অভ্যাস নেই। তুমি শুধু গাড়ি চালিয়ে যাও, আমার যা খেতে হবে হোটেলে গিয়ে খাবো। ঠিক আছে সাহেব, আপনি যেমনটা বলবেন। রঘু ধাবাকে পার করে আগে বেরিয়ে যায়। কিছু দূর যেতে রঘু হঠাৎ করেই গাড়ির ব্রেক চেপে ধরে। কি ব্যাপার রঘু, হঠাৎ করে গাড়ি কেন থামালে? ওই দেখুন সাহেব, রাস্তার মাঝে কি বড় গাছ পড়ে আছে, তাই সামনে যেতে পারছেন। তবে হোটেল এখান থেকে খুব একটা দূরে না, আমরা গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে পারি। যখন গাছটি সরানো হবে তখন আমি গাড়িটি হোটেলে নিয়ে আসব। না, আমি পায়ে হেঁটে যেতে পারবো না। ফিরে চলো, অন্য কোনো হোটেল খুঁজে নিব। ধুর ছাই, পুরো টিপটাই তুমি নষ্ট করে দিলে। কোনো ব্যাপার না রিতেশ, অন্য হোটেল খুঁজে নিব। রঘু গাড়ি পেছনে ঘুরিয়ে নেয়। তারা আবারও সেই ধাবার কাছে পৌঁছায়। আচ্ছা ঠিক আছে, ধাবার কাছে গাড়িটা থামাও, কাউকে জিজ্ঞাসা করে নেব আশেপাশে কোনো হোটেল আছে কিনা। ঠিক এই শুনে রঘু ধাবায় গাড়িটি থামায়। তখনই তার একটি লোক দেখতে পায় আর রঘু লোকটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, এখানে আশেপাশে কোনো হোটেল রয়েছে কি? আমাদের হোটেল ওই সামনে রয়েছে, কিন্তু সামনের রাস্তায় একটা বড় গাছ পড়ে রয়েছে। অন্য কোনো হোটেল তো আশেপাশে নেই, কিন্তু দ্বিতীয় একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে আপনি আপনাদের হোটেলে পৌঁছাতে পারবেন। কিন্তু সেই রাস্তা দিয়ে তো আপনাদের গাড়িটি ঢুকবে না, আপনাকে আমার রিকশায় করে যেতে হবে। ঠিক আছে, আমরা রাজি আছি। রঘু, রাস্তা থেকে গাছটি সরে গেলে তুমি গাড়িটি নিয়ে এসো। ঠিক এই বলে রিতেশ আর রাকা দয়ালের সঙ্গে যেতে থাকে। দয়াল কোনো কথা না বলে চুপি চুপি রিক্সা চালিয়ে যাচ্ছিল। রিতেশ দেখে সেই রাস্তাটি গাড়ি চালানোর জন্য একদম পরিষ্কার ছিল। তাহলে দয়াল তাদের রিক্সাতে করে কেন নিয়ে এসেছে? রিতেশের মনে একের পর এক প্রশ্ন আসতেই থাকে। দয়াল, এই রাস্তা তো একদম ঠিক আছে, তাহলে আমাদের গাড়ি আনতে মানা করলে কেন? সাহেব চুপ থাকুন, কোনো রকম আওয়াজ করবেন না। এই রাস্তায় ভূতপ্রেত এবং শয়তানের আত্মা দিয়ে ভরপুর। তাদের না তো মানুষের শব্দ পছন্দ, না তো মানুষের গাড়ি। চুপচাপ তাদের থেকে লুকিয়ে চলে যাওয়াটাই উত্তম। দয়ালের কথা শুনে রিতেশ হাসতে থাকে। কিন্তু রাকা দয়ালের কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়। আরে তুমি চুপ থাকো, আমার ভয় হচ্ছে। ভয় পেও না রাখা, এই ভূতপ্রেত বলতে কিছুই নেই। এই লোকটি শুধু আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তুমি দেখো আমি ওকে কিভাবে সবক শিখাই। রিতেশের এই বলাতে দয়াল রিক্সা থামিয়ে দেয় আর কারো সাথে ধীরে ধীরে কথা বলতে লাগলো। ভাই আমাকে মেরো না, এখানে আমি নিজের ইচ্ছাতে আসিনি। এই লোকগুলো আমাকে নিয়ে এসেছে। দয়াল, তুমি কার সাথে কথা বলছো? সাহেব, আপনি কি দেখতে পাচ্ছেন না এই সামনে একটি ভূত বসে আছে? আরে তাকে দেখে তো কোনো গ্রামের ভিখারি মনে হচ্ছে। কি ভাই, কোন গ্রাম থেকে এসেছো? এখানে বসে আছো কেন? কোনো কাজ নেই নাকি? আচ্ছা, আমি বুঝে গিয়েছি তুই কেন বসে আছিস। ঠিক এই বলে রিতেশ লোকটির গায়ে কিছু টাকা ছুঁড়ে মারে। নে, টাকাগুলো তুলে নে। ঠিক এই বলে রিতেশ জোরে জোরে হাসতে থাকে এবং তখন এই লোকটি দাঁড়িয়ে যায় আর রাকার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। লোকটিকে দেখে দয়াল খুবই ভয় পেয়ে যায় এবং জোরে জোরে রিক্সা চালাতে থাকে। ফলে একটা পর্যায়ে দয়াল রিক্সাটিকে অনেক দূরে নিয়ে যায়। সাহেব, আপনি কাজটি একদমই ঠিক করেননি। সেই আত্মাকে আপনার অপমান করা একদমই উচিত হয়নি। আপনি তার কাছে ক্ষমা চেয়ে নিন। এখানকার আত্মাগুলো খুবই ভালো। যদি আপনার প্রতি তাদের দয়া চলে আসে তাহলে অবশ্য তারা আপনাকে ক্ষমা করে দিবে। রিতেশ, সে সত্যি বলছে, তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও। আরে ছাড়ো তো, এই লোকটা নিজেকে অনেক বুদ্ধিমান মনে করেছিল। ভূতের নাম নিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করতে এসেছিল, কিন্তু আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি। এখন দেখবে ওই লোকটি ভুলেও আমাদের সামনে আসবে না। এ কথাই বলা হচ্ছিল। ঠিক তখনই তারা তাদের হোটেলের সামনে পৌঁছে যায়।
দয়াল তাদেরকে নামিয়ে দিয়ে সাথে সাথেই চলে যায়। অন্যদিকে রিতেশ আর রাকা হোটেলের মধ্যে প্রবেশ করে। রাখা, দেখো আমার বলতে ভালো লাগছে না, তুমি ব্যাগগুলো একটু ভেতরে নিয়ে এসো। ওই রিক্সাতে বসে আমার ব্যথা হয়ে গিয়েছে। ঠিক এরপর রিতেশ বিছানার কাছে যায় এবং নরম বিছানা দেখে শুয়ে পড়ে। কিছু সময় পর রিতেশ ব্যথায় চিৎকার করে উঠে। কি হলো রিতেশ? যখন রিতেশ বিছানা থেকে উঠে তখন তার পিঠ রক্তে রঞ্জিত ছিল। সাথে সাথে রাকা বিছানা থেকে চাদরটা সরিয়ে দেখে সেই চাদরের নিচে অনেকগুলো রক্তে রঞ্জিত টাকা, যা দেখে রাকা কিছুটা অবাক হয়ে যায়। কেননা রিতেশ যে টাকাগুলো রাস্তায় লোকটিকে ছুঁড়ে মেরেছিল মূলত সেই টাকাগুলোই। ফলে রাকা মনে মনে একটু একটু করে ভয় পেতে থাকে। রিতেশ, আমি বলেছিলাম না সে লোকটি ভূত? তুমি আমার কথা বিশ্বাস করোনি। দেখো এখন তোমার উপর প্রতিশোধ নিচ্ছে। রাকা, তুমি ভুল বুঝছো, এসব হোটেল স্টাফদের ভুল। তারা ঠিক মতো রুম পরিষ্কার করেনি। তুমি চলো আমার সাথে, এখনই ওদের খবর নিচ্ছি। এই বলে রিতেশ নিচে রিসিপশনে যায়। সেখানে একজন লোক উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল। ভাই সাহেব, আপনি কি ভালো করে হোটেল পরিষ্কার করেন না? দেখুন আপনার জন্য আমার কত সমস্যা হচ্ছে। কথা শুনে সেই লোকটি রিতেশের দিকে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই রিতেশও লোকটিকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ এই সেই লোক যাকে রিতেশ রাস্তায় দেখেছিল। এখন কষ্ট বলে কোথায়? ঠিক এই বলে লোকটি একটি ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয় এবং রিতেশ আর রাকা তাকে দেখে ভয়তে কাঁপতে থাকে। তারা দুজনেই তাদের সর্বোচ্চটা দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়াতে দৌড়াতে রিতেশ হঠাৎই শূন্যে উঠে যায়। সেই সাথে রিতেশের মনে হচ্ছিল কেউ যেন তার গলাটা ধরে উপরে টানছে। রাকা, বাঁচাও বাঁচাও আমাকে রাকা! ঠিক তখনই সেই ভূত সামনে আসে এবং রিতেশের গলা ধরে রেখেছিল। রে, তোর অন্যের সাথে মজা করতে অনেক আনন্দ লাগে, নিজের ধনী হওয়ার অনেক অহংকার না তোর? তোর এই অহংকার আজ মৃত্যুর সাথে শেষ হয়ে যাবে। ঠিক এরপর রাখা ভূতের কাছে রিতেশের জীবন ভিক্ষা চাইতে লাগলো। প্লিজ ছেড়ে দাও আমার স্বামীকে, মাফ করে দাও। সে তার ভুল বুঝতে পেরেছে। সে আর কখনো কারোর সাথে মজা করবে না। রাকাকে কাঁদতে দেখে ভূতের তার উপর মায়া লাগে, কেননা রাকার মতোই দেখতে ছিল ভূতের বোনটি। ফলে ভূত যখন রাকার দিকে তাকায় তখন তার ছোট্ট বোনের কথাটি মনে পড়ে এবং সাথে সাথে সে রাকার কথা শুনে রিতেশের গলা ছেড়ে দেয় এবং অদৃশ্য হয়ে যায়। ঠিক তারপর থেকে রিতেশের অবশ্য ভূতের প্রতি বিশ্বাসের জন্ম নেয় এবং এরপর থেকে রিতেশ আর কোনো মানুষকে ছোট্ট করে দেখবে না বলে রাকার কাছে ওয়াদা করেন।